হাই স্টুডেন্টস, আরএফ টিউশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 4 নম্বর স্কুলটা রয়েছে সেই স্কুলের প্রশ্নগুলোর সমস্ত উত্তর এই ভিডিওতে করে দেখাবো। চলো শুরু করি। প্রথমে একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একটি ব্যবিচ্ছন্ন মালভূমির উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। দুয়েরটা ইটালির ভিসুভিয়াস একটি ড্যাশ পর্বত, আগ্নেয় পর্বত। যে নদীগুলিতে সারা বছর জল থাকে তা হলো নিত্যবহ নদী। চারেরটা নদীর দুধারে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে ড্যাশ সৃষ্টি হয়, প্লাবনভূমি। এটা প্লাবনভূমি উচ্চারণ হবে। পাঁচেরটা বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল ড্যাশ শিলা দিয়ে তৈরি, না রূপান্তরিত শিলা। এটা তোমরা মার্বেল দিয়ে করতে পারো রূপান্তরিত জায়গায়। আর প্লাবনে পরে নিচে লয় হবে, রফলা নয়। এর পরেরটা দেখো, ড্যাশ মাটিতে বালি আর কাদা সমান সমান থাকে দোআঁশ মাটিতে। তারপর এটা দেখো, সাতেরটা পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো উচ্চ আসওয়ান বাঁধ। তারপরে দেখো আটেরটা ড্যাশ আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট কিলিমাঞ্জারো। নয়টা দেখো, ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে ড্যাশ প্রণালী, জিব্রাল্টার প্রণালী। তারপর দেখো দশেরটা গরমকালে সাহারা মরুভূমি থেকে এক প্রকার গরম আর শুকনো বাতাস বয়ে যায়, স্থানীয় ভাষায় একে কি বলে? খামসিন। এর পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। দেখো শূন্যস্থানগুলো একটু ব্ল্যাক করে লেখা আছে, মানে একটু মোটা করে লেখা আছে, ওগুলো তোমরা বুঝে নিও। ওটা হচ্ছে, প্রথমে হচ্ছে পামির মালভূমিকে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলা হয়। দুয়েরটা নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলে। তিনেরটা পাললিক শিলা নরম, সহজে ভেঙে যায়। চারেরটা অ্যাটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো মাউন্ট তৌবকল, তৌবকল বা কাল যা বলতে পারো। পাঁচেরটা পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চল হলো সাহারা মরুভূমি। এর পরেরটা দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো। আমি পুরো সোসাজি অ্যান্সারগুলো করে দিয়েছি। দেখো, প্রেরি সমভূমি কি হবে? উত্তর আমেরিকা। মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায় ওকে শাখা নদী বলে। লাভা সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। দুটি ফাটলের মধ্যবর্তী অংশ গ্রস্ত উপত্যকা। খসখসে সবুজ ঘাস, ভেল্ট। এর পরেরটা দেখো, চারের দাগের এক, দুটি লাভা গঠিত মালভূমির উদাহরণ হলো না ভারতের দাক্ষিণাত্য মালভূমি, আর এটা হচ্ছে আমেরিকার ডেকান ট্র্যাপ বা মালভূমি। এবার দেখো দুয়েরটা নদীর মধ্যপ্রবাহের প্রধান কাজ কি কি? নদীর মধ্যপ্রবাহের প্রধান কাজ হলো প্রধানত পরিবাহিত পদার্থের বহন এবং কিছুটা সঞ্চয়। চারের দাগের তিনেরটা দেখো, রেগলিত কি? না আবহবিকারের ফলে ভূত্বকের উপরের কঠিন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে শিথিল, নরম ও অসংশ্লিষ্ট শিলাচূর্ণের স্তর তৈরি করে তাকে রেগলিত বলে। এটি মাটি তৈরির প্রাথমিক স্তর। চারেরটা দেখো, ক্যারাভান কাকে বলে? মরুভূমিতে ডাকাত বা বন্য পশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ব্যবসার উদ্দেশ্যে যখন বহু মানুষ উট বা অন্য পশুর পিঠে চড়ে দলবদ্ধভাবে যাতায়াত করে তখন সেই দলটিকে ক্যারাভান বা কাফেলা বলে। এরপর পাঁচের দাগের একটা দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। না, একটা হচ্ছে পলিগঠিত সমভূমি কাকে বলে? একটি উদাহরণ দাও। সংজ্ঞা হচ্ছে কি? না নদী বাহিত পলি, বালি, কাঁকর প্রভৃতি দীর্ঘকাল ধরে নদীর দুই কূলে ও মোহনায় সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ ও উর্বর সমভূমি সৃষ্টি করে তাকে পলিগঠিত সমভূমি বলে। উদাহরণ কি? না ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের মিলিত যে সমভূমি, ওটা বিখ্যাত একটা সমভূমি। পাঁচের দুইটা দেখো, ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত লেখো। দেখো উচ্চ প্রবাহ কি? না যেখানে সৃষ্টি হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উত্তরাখণ্ডের হরিদ্বার পর্যন্ত। মধ্য প্রবাহ কি? না হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত, আর মানে যেটা পশ্চিমবঙ্গের ধুলিয়ান পর্যন্ত। আর নিম্ন প্রবাহ কি? না রাজমহল পাহাড় বা ধুলিয়ান থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত। এরপর এটা দেখো তিনেরটা, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলির নাম লেখো, যে কোনো তিনটি। এটা হচ্ছে আদিশিলা বা মূল শিলা, এটা জলবায়ু, আর জীবজগৎ বা জৈব পদার্থ। এটা দেখো,
বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? আফ্রিকার কোন নদীর উপর এরকম নদী পরিকল্পনা করা হয়েছে? না বহুমুখী নদী পরিকল্পনা, না নদীর উপর বাঁধ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, মাছ চাষ, নৌ পরিবহন ও পানীয় জল সরবরাহ প্রভৃতি প্রভৃতি একাধিক উদ্দেশ্য একসাথে পূরণ করার বড় পরিকল্পনাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। হচ্ছে আফ্রিকার নদী নীল নদী আসওয়ান বাঁধ একটা উদাহরণ। এরপরেটা দেখো, টিকা লেখো। ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, না অবস্থান না ভূমধ্যসাগরের চারপাশের দেশগুলিতে এই উদ্ভিদ দেখা যায়। জলবায়ু, এখানকার গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকালে বৃষ্টিপাত হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট যে এখানে শীতকালে বৃষ্টিপাত হওয়াটা একটা খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা ফিচার্স। বৈশিষ্ট্য কি? না বাষ্পীভবন রোধে পাতার উপর মোমের আস্তরণ থাকে। আর কি না গাছের ছাল বা বাকল বেশ পুরু হয়। আর কি না শিকড় জলের সন্ধানে মাটির গভীরে প্রবেশ করে। উদাহরণ কি এসব গাছ? জলপাই, ওক, আখরোট, কমলালেবু, আঙুর। এর পরেরটা দেখো, উষ্ণ মরুভূমি উদ্ভিদ বা জেরোফাইট। অবস্থান, পৃথিবীর উষ্ণ মরুভূমি অঞ্চলগুলিতে এই উদ্ভিদ জন্মায়। জলবায়ু, অত্যন্ত বেশি উত্তাপ এবং বৃষ্টির পরিমাণ খুব কম হওয়ায় এখানকার বৈশিষ্ট্যগুলি হয় কি গাছের? না বাষ্পমোচন কমাতে পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়। আরেকটা কি? কাণ্ড রসালো এবং মোমের প্রলেপ যুক্ত হয়। আরেকটা কি? না জলের খোঁজে উদ্ভিদের মূল মাটিতে অনেক গভীরে প্রবেশ করে বা গভীরে যায়। এই ধরনের উদ্ভিদ উদাহরণ হচ্ছে ক্যাকটাস, বাবলা, ফণিমনসা এবং খেজুর গাছ। এরপরে দেখো, ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বত কাকে বলে? উদাহরণ দাও। ভঙ্গিল পর্বত, না ভূ আন্দোলনের ফলে সৃষ্ট পার্শ্বচাপের কারণে পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত তৈরি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ ভারতে হিমালয় এবং ইউরোপের আল্পস পর্বত। স্তূপ পর্বত, না ভূ আন্দোলনের ফলে ভূত্বকে চ্যুতির সৃষ্টি হলে দুটি ফাটলের মধ্যবর্তী অংশ উপরে ওঠে যে পর্বত গঠন করে তাকে স্তূপ পর্বত বলে, যেমন ভারতের সাতপুরা এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট। এরপর দেখো, নদীর তিনটি প্রবাহ উৎস মোহনা চিত্র অঙ্কন। এটা দেখো সম্পূর্ণ দেওয়া আছে, চিত্রটা তো নেই কিন্তু এখানে দেখো সম্পূর্ণ পয়েন্ট করে দেওয়া আছে, তোমরা এটা ভালো করে একটু দেখে নিও। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাও এবং ভিডিওটিকে তোমরা শেয়ার এবং লাইক করো।